তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা দেখা যায় না। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোনো বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স, হাসিনার মুখ। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে, কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে। তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। এখন ওখান থেকে কথা বলছে। আমি দুই একটা পত্রিকা আজকে বসে বসে দেখছিলাম, কালকে সময় পাইনি, আমি বিভিন্ন জায়গায় সফরে ছিলাম। এইখানে আমাকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটা ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক মনে হয় অনেক লম্বা লম্বা কথা বলেছে, যে ভারতে বসে সালাউদ্দিনের রাজনীতি করা নিয়ে প্রশ্ন সুবীর ভৌমিক। আমাকে ইন্টারভিউ করতে চেয়েছিল এই পত্রিকা, আমি সময় পাইনি রাখতে। তারপরে হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা প্রথম আলো। আসলে আমার দেশ আর প্রথম আলো যদি দুইটা একসাথে পড়া যায় আর কি, তাহলে আপনি সব ধরনের নিউজ পাবেন এই বিষয়ে। তো ওইখানে লিখছে, প্রথম আলোতে লিখছে ভারতীয় মুখপাত্র একজন, যে বাংলাদেশে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্টের, লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিংয়ে বলেছে, সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে একটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখব। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে, এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখব। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী। আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। এখানে বলা হচ্ছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। আর হাসিনার সাথে আমাদের আরো ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন, এবং হিন্ডন এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, নেতা, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সাথে ব্যতিক্রম আছে। আর আমাদেরকে বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপরে বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে। এই ব্যতিক্রমগুলো আছে। হাসিনা তো বাংলাদেশের পার্লামেন্টে ইলেজিটিমেট প্রধানমন্ত্রী হলেও কিছু বক্তব্য দিয়েছে তো এই দেশের ইতিহাসে, যেগুলো লিখিত হয়ে আছে। তিনি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে, যে ভারতকে যা দিয়েছেন তা নাকি চিরদিন মনে রাখবে। তা হাসিনা ভারতকে যা দিয়েছেন তা চিরদিন মনে রেখেছে বলেই তো এখন আশ্রয়টা দিছে। এটা তো রেসিপ্রোকাল। এই ব্যবধানগুলো তো আছে। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে দল পরিচালনা করেছেন, সেই দেশের আইন মান্য করে। সেই দেশ এবং বাংলাদেশ কখনো ডেমোক্রেটিক কালচারের বিরুদ্ধে কখনো কথা বলেনি। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য এই দেশে প্রচার করতে দেয় না, আদালতকে ব্যবহার করেছে। এখন যদি কোনো পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মতে 1400-ও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর
ভাগ ছিল 13 কি 14%, এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন। এর পরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছে, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। একই সাথে দ্বিমুখী কথা বললে হবে না। এই দেশের মানবতা বিরোধী আদালত আইসিটি কোর্ট তাকে দণ্ডিত করেছে, তার বিরুদ্ধে ফাঁসির রায় আছে এবং আরো মামলা চলমান আছে, কিন্তু শেখ হাসিনার কোনো অনুশোচনা নাই, দুঃখ প্রকাশ করে নাই, বাংলাদেশের মানুষের সামনে দুঃখ প্রকাশ করে নাই, অনুশোচনা নাই। কিন্তু একটা বিষয় খুব ভালো জানে, বলে যে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে, গণ অভ্যুত্থান অংশ নিয়েছে, তারা নাকি জঙ্গিবাদী তত্ত্বতার মধ্য দিয়ে তাকে ক্ষমতা থেকে অপসারণ করেছে। যদি অপতথ্য এবং মিথ্যা বলার কোনো বাক্স পৃথিবীতে চ্যাম্পিয়ন হতো, সেটা হলো হাসিনার বাক্স, হাসিনার মুখ। তার ছেলে ওনাকে সেই অনুষ্ঠানে যোগদান করেছে। আমাকে কালকে কেউ একজন জিজ্ঞেস করেছিল, সাংবাদিক, বলছে হাসিনা। না বললাম কিসের হাসিনা, প্রত্যেকে বলেছে, কি বলেছে, তাকে কি দেখা গেছে? এখন পর্দানশীল হয়ে গেছে, পর্দার আড়াল, এখন আর চেহারা টেরা। তো এইগুলো ভারত অ্যালাউ করছে, আর একই সাথে ভারত বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাচ্ছে। দুইটাতে একসাথে যায় না। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি যদি বলে এই যে লেজিটিমেট গভর্নমেন্ট, ডিউলি কনস্টিটিউটেড বাংলাদেশ গভর্নমেন্টের বিরুদ্ধে শেখ হাসিনার বক্তব্যকে ভারত সমর্থন করে না, এইটুকু আমরা গ্রহণ করলাম। কিন্তু আমরা ওইটাও সমর্থন করি না যে আপনার ওখানে বসে একজন ফ্যাসিস্ট, গণহত্যাকারী, দণ্ডিত, অপরাধী, যিনি গণতন্ত্রের বিরুদ্ধে, মানবতা বিরুদ্ধে অপরাধ করেছেন, তাকে আপনারা বারবার এই সুযোগ দিবেন যে বিশ্ব মিডিয়ার সাথে কথা বলতে। পরিষ্কারভাবে বলতে চাই, মাননীয় প্রধান অতিথি এবং উদ্বোধকের সদয় অবগতির জন্য জানাবো, বগুড়া জেলা খাদ্য উদ্বৃত্ত একটি জেলা, যেখান থেকে আমরা যে পরিমাণ ধান, চাল, আলু, অন্যান্য সবজি উৎপাদন করি, আমরা বগুড়ার 36 লক্ষ মানুষ খাবার পরেও এখান থেকে 7,50,000 মেট্রিক টন খাদ্য বাংলাদেশের 63 জেলা এবং দেশের বাইরে আমরা সরবরাহ করি, যার মূল্য 3,500 কোটি টাকা। বগুড়ার উন্নয়নের ব্যাপারে মাননীয় সড়ক পরিবহন, সেতু, নৌ এবং রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী একটি মূল্যবান কথা এখানে বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ চায়, আমরাও বৈষম্যহীন বাংলাদেশ চাই, কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের বগুড়ার মানুষ আমরা ন্যায্যতার ভিত্তিতে উন্নয়ন চাই, আমরা প্রাপ্যতার ভিত্তিতে উন্নয়ন চাই, এবং এই বৈষম্যহীন উন্নয়নের জন্যই বগুড়ার যেটুকু ঘাটতি সেটা পূরণ হবার পথে বা পূরণ হওয়ার কার্যক্রম চলছে। বগুড়ার ব্যবসায়ীদের জন্য অনেক ভালো ভালো সুখবর রয়েছে। বগুড়া আন্তর্জাতিক মানের বিমানবন্দরটি চালু হলে কার্গো ফ্যাসিলিটি থাকবে, এখান থেকে সরাসরি কার্গো ফ্যাসিলিটি কন্টেনারের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় আপনার লাইটিং ইঞ্জিনিয়ারিং বলেন বা কৃষি খাদ্য বলেন, আপনারা রপ্তানি করতে পারবেন। বগুড়ার মানুষের জন্য সুখবর, রেল যোগাযোগ একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটি অধিগ্রহণ সমাপ্ত। আগামী নভেম্বর-ডিসেম্বর নাগাদ ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী সিরাজগঞ্জ থেকে বগুড়া পর্যন্ত ডবল গেজে যে রেল যোগাযোগটি, এটি উনি ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ইনশাআল্লাহ। এবং বগুড়া রেল স্টেশনে আমাদের একটি কন্টেইনারের ডিপো হবে, এবং যেখান থেকে বগুড়ার মানুষ সরাসরি রেলের মাধ্যমে
কন্টেনার মংলা এবং চট্টগ্রাম স্থলবন্দরে নৌবন্দরে আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আজকে বগুড়ার এই দিনটি ঐতিহাসিক আমি এই কারণেই বলবো, আপনারা সবাই জানেন, তারপরেও আমি বলছি, বাংলাদেশে মোট 46টি মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে। আজকে যে 3 জন মন্ত্রী আমরা এখানে মঞ্চে উপস্থিত রয়েছি, আমরা এই 3 জন মিলে 9টি মন্ত্রণালয় বা বিভাগের নেতৃত্ব দিই। মানে 46টি মন্ত্রণালয়ের মধ্যে 9 মন্ত্রণালয় নিয়ে আজকে কিন্তু আপনারা এখানে বসে আছেন। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে 3টি মন্ত্রণালয়, সড়ক সেতু মন্ত্রীর কাছে 2টি মন্ত্রণালয়, আমার কাছে 1টি মন্ত্রণালয় এবং 1টি বিভাগ। এই 9টি মন্ত্রণালয় বা বিভাগ আজকে চেম্বারের অনুষ্ঠানে আসছে। সেই কারণে বগুড়া চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইতিহাসে আজকের দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। বগুড়া শহরের রেল লাইনটি আমাদের জন্য একটি ক্যান্সার। এই রেল লাইনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন এবং রেল লাইনের ওপর দিয়ে একটি ওভারপাস হবে, এ ব্যাপারে সড়ক বিভাগ কাজ করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ডিজাইন এবং টেন্ডারে আসলে আমরা বগুড়ার ওভারপাসের মাধ্যমে বগুড়ার বুক ছেড়ে যাওয়া রেল লাইনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বগুড়া শহরের করতোয়া নদী, এই অঞ্চলের মানুষকে আমরা কখনো ভেবে দেখেছি যে এই খরস্রোতা করতোয়া নদীতে পানি নেই কেন? পানি নেই কারণ একটা, গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজের নিকট বাঙ্গালী নদীর ওখানে বাঁধ তৈরি করে পানির প্রবাহটি বন্ধ করা রয়েছে, যেটি ইতিমধ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ে ইতিমধ্যেই 1100 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে, যেখানে বাঙ্গালী নদীর ওখান থেকে 3 কিলোমিটার নদী পুনঃখনন করে একদম ওখান থেকে শুরু করে বগুড়া সীমানা পর্যন্ত করতা নদী পুনঃখনন হয়ে শহরের মধ্যে নদীর 2 পাশে আমাদের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহী প্রস্তাবটি দিয়েছেন, সৌন্দর্য বর্ধন রাস্তা তৈরি করে এবং খরস্রোতা নদীকে পুনরায় স্রোতধারায় পরিণত করা হবে ইনশাআল্লাহ। সড়ক বিভাগের অনেকগুলি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বগুড়ার অনেকগুলো বিষয় দৃশ্যমান হয়েছে, কিছু বিষয় দৃশ্যমানের অপেক্ষায় রয়েছে। যেমন বগুড়া নওগাঁ রাস্তা 6 লেনে রূপান্তরিত হচ্ছে, মোকামতলা থেকে জয়পুরহাটের হিলি রাস্তা পর্যন্ত 6 লেনে রূপান্তরিত হচ্ছে, বগুড়া থেকে নাটোর পর্যন্ত রাস্তাটি 4 লেনে রূপান্তরিত হবে। হাইওয়েতে শেরপুরের মানুষের যে জনদুর্ভোগ বনানী এবং মাটিডালি, এই 3টি জায়গায় এলিভেটেড বা উড়াল রাস্তা নির্মিত হবে, যার মাধ্যমে এই 3 এলাকার যানজটের সমস্যার সমাধান হবে। বাইপাসটি 4 লেন হবে, গাবতলীতে বাইপাস হবে, মোগামতলাতে নতুন একটি বাইপাস হবে এবং এই কাজগুলি দ্রুত বাস্তবায়ন করবার জন্য বগুড়ার সড়ক বিভাগকে কষ্ট করে যেতে হতো রংপুর। আজকেই মাননীয় মন্ত্রী বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ এবং সিরাজগঞ্জ নিয়ে বগুড়া সড়কের জোন অফিসের উদ্বোধন করবে এই কাজগুলি দ্রুত বাস্তবায়ন করবার জন্য। কয়েকদিন আগেই আমি এবং ক্রীড়ামন্ত্রী একটা অনুষ্ঠানে এসেছিলাম, সেখান থেকে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা বগুড়া 3 মাথায় পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত জায়গা ভিজিট করেছি এবং সেখানে ক্রীড়া গ্রাম বা ইংরেজিতে স্পোর্টস ভিলেজ নির্মিত হতে যাচ্ছে 7 একর জায়গার উপর, যেখানে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে মিনিমাম 8 থেকে 10টি ইভেন্টের খেলা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হবে বগুড়ার 3 মাথায় স্পোর্টস ভিলেজে, যার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বগুড়ার দৃশ্যমান যে বিষয়গুলো, বগুড়া আন্তর্জাতিক মানের বিমানবন্দরের খবর আপনারা পেয়েছেন, যেটির কার্যক্রম চলমান রয়েছে। কমপক্ষে আগামী জানুয়ারি মাসে এই বগুড়া বিমানবন্দর থেকে যেন আন্তর্জাতিক সম্ভব না হলেও অভ্যন্তরীণ বিমান চালু হয়, সে ব্যাপারে বিমান মন্ত্রণালয় দ্রুত কার্যকরী ব্যবস্থা নিচ্ছে ইনশাআল্লাহ। এবং আগামী মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে, সেটি আগামী মাস থেকে
এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবেন ইনশাআল্লাহ। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন পাশ হয়েছে, আপনারা জানেন। স্থানের বিষয়ে আমরা পরিষ্কার করেছি বগুড়ার 7 এমপি। বগুড়া সিটি কর্পোরেশন হয়ে গেছে, বগুড়া ওয়াসা অনুমোদন হয়েছে, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ মন্ত্রী পরিষদে নীতিগত অনুমোদন হয়েছে, আইনের অপেক্ষায় আছে। এগুলো কিন্তু একটু বগুড়ার জন্য বেশি উন্নয়ন না। বৈষম্যহীন বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে বগুড়ার যা প্রাপ্য সেই কাজগুলি বগুড়া হচ্ছে, আমরা অতিরিক্ত কিছু দিচ্ছি না। এই বগুড়া সেই বগুড়া যে বগুড়া বাংলাদেশের মধ্যে প্রথম কটন স্পিনিং মিল ভান্ডারীদের ঐতিহাসিক শিল্প ছিল। এখানে জানেসাবা শিল্প গোষ্ঠী, জানেসাবা সাবানের নাম সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছিল। বাংলাদেশে যখন সিরামিক শিল্পের কথা চিন্তাই করেনি, সেই সময় বগুড়াতে তাজমা সিরামিক আমাদের সিরামিক শিল্পের প্রসার ঘটিয়েছিল। যে সময় হ্যাভি মেটাল, বড় ধরনের মেটাল ইন্ডাস্ট্রি করার স্বপ্ন চিটাগংয়ের লোক দেখেনি, সেই সময় বগুড়াতে জাইন্ট মেটাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। এটা হচ্ছে সেই বগুড়া। চামড়ার ট্যানারি এবং লাইটিং ইঞ্জিনিয়ারিং সহ বড় একজন শিল্প উদ্যোক্তা, আমার পরম শ্রদ্ধেয় এবং সবচাইতে পার্লামেন্টের সিনিয়র পার্লামেন্টেরিয়ান গোলাম মোহাম্মদ সিরাত এসআর গ্রুপের মালিক আমাদের মঞ্চে বসে আছে। তার জন্য একটা হাততালি দেওয়া উচিত আমাদের সবাই। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আমি গোলাম মোহাম্মদ সিরাজ এমপি মহোদয়ের সঙ্গে এই মঞ্চে বসে আছেন দুইজন নীতি নির্ধারক সরকারের, যারা সরকারের ক্রয় কমিটির সদস্য, অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং সড়ক ও পরিবহন মন্ত্রী থাকেন। অনুরোধ করব ব্যবসায়ীরা, আমি নিজেও একজন ব্যবসায়ী ছিলাম, এখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কারণে আমাকে সব ছেড়ে দিতে হয়েছে। ব্যবসায়ীরা কখনোই 13%, 14% মুনাফা সুদ দিয়ে ঋণের টাকা শোধ করতে পারবে না। যে কোনো মূল্যে আমাদেরকে 1 ডিজিটে যেতেই হবে। 1 ডিজিটের সুদের হার, সহজ চিত্তের ঋণ এবং প্রকৃত ব্যবসায়ীরা যাতে ঋণ পায় এবং ব্যবসা করার সুযোগ পায়, এ ব্যাপারে নীতি নির্ধারণী আপনারা যারা রয়েছেন সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী বলে সমতার ভিত্তিতে শিল্প যে জেলাগুলিতে বেশি এগিয়ে গেছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে এগিয়ে নিতে হবে। আমি মাননীয় প্রধান অতিথি এবং উদ্বোধকের সদয় অবগতির জন্য জানাতে চাই, বাংলাদেশে নতুন কোন ব্যাংক সৃষ্টি হলে সেই ব্যাংকের প্রথম 3টি শাখা উদ্বোধন হয়, একটি ঢাকা, একটি চট্টগ্রাম আর একটি বগুড়া। বাংলাদেশে যতগুলি বাণিজ্যিক ব্যাংক আছে এবং সরকারি ব্যাংক আছে, সমস্ত ব্যাংকের শাখা বগুড়া শহরে আছে। ব্যাংক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা বগুড়া শাখা করবার কারণেই তো বোঝা যায় যে বগুড়ার ব্যবসা এবং বগুড়ার শিল্প কত দূর এগিয়ে রয়েছে। সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব যে বগুড়ার ব্যাপারে আরো গুরুত্ব বেশি দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান, আমাদের সন্তান, আমাদের ভাই। উনি বগুড়ার ব্যাপারে হয়তো জোরালো কিছু বলবেন না, কিন্তু বগুড়ার সন্তান হিসেবে উনি অন্তর থেকে চান বগুড়ার উন্নয়ন হোক। আমরা যারা বিএনপি করি, আমরা যে বিএনপি সরকার গঠন করেছি, সেই বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান এই বগুড়া। আমরা যে নেত্রীকে অনুসরণ করি, যে নেতৃত্ব মেনে দীর্ঘদিন লড়াই সংগ্রাম করেছি, রাজনীতি করেছি, সারা বাংলাদেশের মানুষের মণিকোটায় তার নাম রয়েছে। আমাদের শ্রদ্ধেয় মা বেগম খালেদা জিয়া এই বগুড়া থেকে বারবার নির্বাচিত হয়েছে। আমি সেদিনও বক্তৃতায় বলেছি, আজকেও রিপিট করতে চাই, বগুড়া জেলা এমন একটি জেলা, এই জেলাতে বগুড়ার প্রার্থীর বাহিরেও দলের বৃহত্তর স্বার্থে বাইর থেকে যোগ্যতম দলের শীর্ষস্থানীয় নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়েছিল। আমরা তাদেরকেও বিপুল ভোটে ধানের শীষ থেকে নির্বাচিত করে দিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য সাবেক স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ গাবতলী থেকে নির্বাচিত হয়েছিলেন। পরম শ্রদ্ধেয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার
সদর থেকে নির্বাচিত হয়েছিলেন। দলের বর্তমান মহাসচিব, আমার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত শ্রদ্ধেয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 18 সালে এই বগুড়া সদর থেকে মানুষ বিপুল ভোটে তাকে নির্বাচিত করে দিয়েছিলেন। পরবর্তীতে তিনি শপথ না নেবার কারণে গোলাম মোহাম্মদ সিরাজ সাহেব উপনির্বাচনে এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। আজকে সিরাজ ভাইয়ের শ্রদ্ধেয় মাননীয় এমপির কিছু কথার সাথে আমি একমত, কিছু কথার সাথে আমি একমত নয়। বগুড়া কেন আমরা গোপালগঞ্জ করতে যাবো? গোপালগঞ্জের সাথে উদাহরণ কেন হবে বগুড়া? বগুড়া তো বগুড়া, বগুড়ার নিজস্ব পরিচয় রয়েছে। বগুড়া উত্তরাঞ্চল এমন একটি জেলা, যে জেলার উপর দিয়ে 13টি জেলার মানুষকে যাওয়া আসা করতে হয়। বগুড়ার ঐতিহ্য, বগুড়ার ইতিহাস, বগুড়ার কৃষি, বগুড়ার শিল্প, বগুড়ার মানুষের পড়াশোনা, বগুড়ার মানুষের ঐতিহ্য স্বীকৃতায় নিয়ে বগুড়া সারা বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল নক্ষত্রের মতো জেলা হয়ে রয়েছে। শুধুমাত্র আমরা 7 জন এমপি একটু ধাক্কা দিলেই বাকি কাজ শেষ হয়ে যায়। আমরা কাজ করছি, আর আমরা বক্তৃতায় এক এক সময় এক একজন এক এক বছরের কথা বলি। আমাদেরকে একটি জায়গায় এসে সবাইকে অবস্থান নিতে হবে, সেটি হচ্ছে 111-এর পর থেকে বগুড়ার কোন উন্নয়ন হয়েছে? 2006 সালের পরে বগুড়ার কোন উন্নয়ন হয়েছে? তার মানে আজ থেকে কথা ক্লিয়ার স্পষ্ট, বিগত 20 বছরে বগুড়ার কোন উন্নয়ন হয়নি। আমরা কেউ বলি 15, কেউ বলি 17। মানুষ, দেশবাসী এবং সরকারকে কনফিউজ করার কোন সুযোগ নাই। ফখরুদ্দিন মঈনুদ্দিন স্বৈরাচার সরকার আসার পর থেকে বগুড়ার মানুষ উন্নয়ন বঞ্চিত। বগুড়ার ব্যক্তি বিশেষ শিক্ষিত ছেলেরা চাকরি পায়নি, বগুড়ার চাকরিজীবীরা ভালো পোস্টিং পায়নি, বগুড়া যারা চাকরি করতো তারা প্রমোশন পায়নি, বগুড়ার যারা বিভিন্ন প্রতিষ্ঠান তারা সুবিধা পায়নি, ঋণ পায়নি, কোনো কিছু পায়নি, শুধুমাত্র বগুড়া বাড়ি হওয়ার কারণে। আজকে 6 এমপি আমাকে সবসময় সাহস দেয়, তারা পার্লামেন্টেও কথা বলেছে। 6 এমপি আমার সাথে আছে। আমাদের বগুড়ার উন্নয়নের লড়াই, আমি এর আগেও বলেছি, যতই সমালোচনা করেন, যতই বাধা আসুক না কেন, বগুড়ার উন্নয়নের স্বার্থে এক বিন্দু আমরা ছাড় দেব না ইনশাআল্লাহ। বগুড়া জেলাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জেলা হিসেবে, বেগম খালেদা জিয়ার জেলা হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জেলা হিসেবে বাংলাদেশের মধ্যে একটি অনন্য জেলাতে রূপান্তরিত করবার জন্য যা যা করার প্রয়োজন করা হবে ইনশাআল্লাহ। আমি পরিশেষে বগুড়ার উন্নয়নে, বগুড়ার শ্রমজীবী মানুষের খেটে খাওয়ার স্বার্থে বগুড়ার ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে আজকের এই সুন্দর অনুষ্ঠানের আয়োজন করবার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে বাংলাদেশের অত্যন্ত 2 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী, যাদের হাতে 4টি মন্ত্রণালয়, 3টি মন্ত্রণালয়, এই 7টি মন্ত্রণালয় 2 মন্ত্রী আজকে অনুগ্রহ করে আমাদের এই বগুড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পুণ্যভূমিতে এসে আমাদেরকে কৃতজ্ঞতা কথা আবশ্যক করেছে। এই জন্য তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, বগুড়াবাসী জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ, সবার